নমস্কার। দেখুন, এখনকার এই মোবাইলের যুগে টেলিফোনের তারটার কীরকম ছিল এগুলো আমরা ভুলেই গেছি। তো আমাদের ছেলেবেলায়, আমাদের ছোটোবেলায় সেই এক একটা ল্যান্ডলাইন টেলিফোন, তার ওই প্যাঁচানো তার, সেই টেলিফোনগুলো পাওয়া না গেলেও আপনাদের অনেকেরই দেখা আছে যে এই টেলিফোনের তারগুলোর এরকম চেহারা হতো। এখনও কিছু কিছু ফিক্সড টেলিফোন পাওয়া যায়। তো এই তারগুলো প্রচণ্ড কয়েলড অবস্থায় থাকে। কেন থাকে? কারণ যখন প্রয়োজন হচ্ছে আপনি তারটায় টান দিচ্ছেন, তখন এটা অনেকটা লম্বা হতে পারে এবং এতটা লম্বা তার যতটা জায়গা নিত তার থেকে অনেক কম জায়গাতে এই কয়েলড আপভাবে এই তারটা থাকতে পারে। তো ঠিক এই প্রিন্সিপালটা, যে একটা জিনিসকে, যখন একটা প্রচণ্ড লম্বা জিনিসকে আমাকে অল্প জায়গার মধ্যে আমাকে সেটাকে রাখতে হচ্ছে, এই চিন্তাটা আমাদের সৃষ্টিকর্তা, প্রকৃতি, ভগবান, নেচার, ইভলিউশন যাই বলুন না কেন, তার মাথাতেও ঠিক এই আইডিয়াটা ছিল। আমাদের সেলের কথা মনে আছে যে আমাদের প্রত্যেকের মধ্যে নানান অঙ্গ প্রত্যঙ্গ আছে। প্রত্যেকটা অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে আমাদের একটা একটা করে ছোট ছোট সেল আছে এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেলের একটা হেডকোয়ার্টার আছে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে আমাদের শরীরের দ্য গ্রেট মন্ত্র অফ লাইফ, যেটাকে আমরা বলি আমাদের ক্রোমোজোম বা জেনেটিক মেটেরিয়াল। এই জিন ব্যাপারটা কি? জিনটা খায়, গায়ে মাখে, মাথায় দেয়, কি ব্যাপারটা কি? জিনটা হচ্ছে আপনার কম্পিউটারের একটা সফটওয়্যার কোডের মতো। একটা জিনের স্ট্রাকচার দেখবেন, সে ঘোরালো প্যাঁচালো, ঠিক যেমন আমাদের কিছু কিছু বাড়িতে গ্রিলের ডিজাইন হয়, এটাকে বলে দ্য ডাবল হিলিক্স প্যাটার্ন। এবং বেসিক সিস্টেম, যেটাকে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়, এই বেসিক ডিএনএ, সবসময় কথাটা শুনবেন ডিএনএ। এখন আমরা পলিটিক্যাল ডিসকাশনেও ডিএনএ কথাটা বলি। তো এই ডিএনএতে হচ্ছে এই প্যাঁচালো আমাদের দুটো সুগার স্ট্র্যান্ড দুদিকে প্যাঁচানো রয়েছে, আর মাঝখানে অ্যাডেনোসিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন বলে কতগুলো বেস পেয়ার রয়েছে। এগুলো হচ্ছে সেই টেলিগ্রাফের সিগন্যাল মতো। আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল, আমাদের এত জটিল সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কাজ করছে কিভাবে? একটা বাইনারি কোডের ওপর। একটা কম্পিউটারের কোনো সংখ্যা জ্ঞান নেই, খালি 010101 হিসেবে চলছে। আমাদের শরীরটা এই ডিএনএ কোডের কেবল এই 4টে বেস পেয়ারের ওপর ATCG এই কোডটাকে ধরে চলছে। এখন ধরুন এই একটা ডিএনএর যে সেকশনটা, ডিএনএর কাজ কি? ডিএনএর থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিন দিয়ে কি হয়? আমাদের শরীরের বিল্ডিং ব্লক হলো প্রোটিন। এই প্রোটিন ম্যানুফ্যাকচারের ওপর দিয়ে আমাদের শরীরের অনেকটাই চলছে। আমাদের শরীরের স্ট্রাকচার, আমাদের শরীরের বিভিন্ন অর্গান, আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়া ইজ ট্রিমেন্ডাসলি ডিপেন্ডেন্ট অন প্রোটিন সিনথেসিস। তাহলে প্রোটিন সিনথেসিস কখন ডিএনএ করতে পারবে? ডিএনএ যখন এই পাকালো অবস্থায় থাকবে তখন ডিএনএ প্রোটিন সিনথেসিস করতে পারবে না। ডিএনএকে প্রোটিন সিনথেসাইজ করতে গেলে এগুলোকে একটু সোজা করতে হবে, স্ট্রেট করতে হবে। এবং ঘোরালো প্যাঁচালো ডিএনএগুলো যেমনি সোজা হয়ে আসছে, তখনই এই ডিএনএগুলোর ওপর দিয়ে ঠিক সেই টেলিগ্রাফের টিকটক টকাটকের মতো ডিএনএকে যখন আমাদের সেলের বাকি সিস্টেমটা দেখতে পাচ্ছে অলমোস্ট লাইক আ স্ট্রেট লাইন, তখন প্রোটিন সিনথেসিস শুরু হচ্ছে। সবাইরই বয়স বাড়ছে, সবাই আমরা অবধারিতভাবে বার্ধক্যের দিকে ঝুঁকে পড়ছি। আমাদের শরীরের চেহারা পাল্টাচ্ছে, চুল সাদা হচ্ছে, চামড়া চেঞ্জ করছে, চোখে ছানি পড়ছে, শরীরের ভেতর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি ফাংশন কমছে, ব্রেন ফাংশন কমছে, হার্টের ভেতর নানান রকম আমাদের চেঞ্জ আসছে। এবার প্রশ্ন হলো, এই যে এইজিং,
আমাদের শরীরটার বয়স বাড়তে 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 অবশেষে অবধারিতভাবে আমাদের এই যন্ত্রপাতি, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের কতগুলো ম্যালফাংশন করছে, আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়ছি, কেউ খানিকটা আগে, কেউ খানিকটা পরে। তাহলে নাও দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন ইজ যে আমরা কেন আমাদের শরীরের মধ্যে এই বার্ধক্যের যে এফেক্ট, অঙ্গ প্রত্যঙ্গগুলো কমজোরি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? ওয়াই আর উই উইকেনিং? এই নিয়ে অনেক গবেষণা হচ্ছিল এবং বেশিরভাগ মতামতটা এতদিন ধরে ছিল যে আমাদের এই যে ডিএনএর যে কোডগুলো, এই কোডগুলো মধ্যে মধ্যে আমাদের ওই কম্পিউটারের সফটওয়্যারগুলো করাপশনের মতো এই ডিএনএর প্রোগ্রাম, ডিএনএর কোডগুলো খারাপ হচ্ছে, যাকে মেডিকেল টার্মিনোলজিতে বলে মিউটেশন। এবং অনেক বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন যে কিভাবে আমাদের এই এইজিং, আমাদের বয়স বাড়াটা, বার্ধক্যকে আটকানো যায়। তারা এই এইজিং প্রসেসকে আটকানোর জন্যে জিনগুলোকে রিপেয়ার করার চেষ্টা করছিলেন। এখন ধারণাটা কিছু পাল্টে গেল এই কারণেই যে এখন বিগত কয়েক বছর ধরে যে একটা ভেরি ইম্পর্ট্যান্ট চিন্তা, আইডিয়া, ডিসকাভারি এসছে, সেটা হলো যে ঝামেলাটা আমাদের ডিএনএগুলো কি নিয়ে নয়। এই ডিএনএর ভেতর কোডগুলো খুব একটা খারাপ হয় না। ডিএনএগুলো যে একটা জট পাকিয়ে থাকে, একটা প্যাকিং বক্সের মতো। যখন কাঁচের বাসনপত্র কিনে দোকান থেকে নিয়ে যান, তখন কি দেখেন? কাঁচটাকে নানান রকম প্যাকিং মেটেরিয়াল দিয়ে রাখা হয়। আমাদের ডিএনএগুলো ক্রোমোজোমের মধ্যে কতগুলো প্যাকিং মেটেরিয়াল দিয়ে রাখা আছে, এগুলোকে বলে হিস্টোন। এগুলোও এক এক রকমের প্রোটিন। এবং ঝামেলাটা এখন বিজ্ঞানীরা বলছেন যে এইজিংটা শুরু হয় কারণ ওই প্যাকিং মেটেরিয়ালগুলো, হিস্টোনগুলো, এগুলোতে ঝামেলা আগে শুরু হয়। সেগুলো ইনডাইরেক্টলি ডিএনএকে এফেক্ট করে, কারণ ডিএনএকে নিজেকে এক্সপ্রেস করার সুযোগ দেয় না। এই ব্যাপারটার একটা গাল ভরা নাম আছে, এটাকে বলে এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স মানে হলো ঝামেলাটা জিনটাকে নিয়ে না, জিনের বাইরের থেকে সমস্যা। এই জিন কি করছে? হ্যাঁ, আপনি দেখেছেন তো, একটা পিয়ানো, একটা হারমোনিয়ামে কতগুলো কিজ আছে, কতগুলো রিড আছে। তো একটা গান যখন বাজাচ্ছেন তখন তো প্রত্যেকটা কি বাজান না, বেছে বেছে যেগুলো প্রয়োজন সেগুলো বাজান। শরীরটাও সেরকম, যে প্রচুর ডিএনএ কোড আছে, সবকটা কোড একসঙ্গে ব্যবহার হয় না। স্কিন সেল এক রকমের কোড ইউজ করছে, হার্ট এক রকমের কোড ইউজ করছে, ব্রেন এক রকমের কোড ইউজ করছে। তাহলে এই যে প্যাকিং মেটেরিয়ালগুলো ঝামেলা পাকালে আমাদের বার্ধক্য বাড়ছে, এই নিয়ে এখন সারা পৃথিবী সরগরম হয়ে পড়েছে। আর এখন এই এপিজেনেটিক রিসার্চ চেষ্টা করছে যে আমরা কিভাবে এই যে প্যাকিং মেটেরিয়ালগুলো যে গণ্ডগোল পাকায় সেগুলোকে আটকাতে পারি। নানান চেষ্টা চলছে, কিছু ওষুধপত্রের মাধ্যমে, কিছু যেরকম ভাইরাস, কিছু কিছু নন হার্মফুল ভাইরাস দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করি, সেরকম কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ সিনথেসিস প্রোগ্রাম করে শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এই রকম কাজ করেছে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন জেনেটিকের প্রফেসর ডেভিড সিনক্লেয়ার। এই ডেভিড সিনক্লেয়ার এপিজেনেটিক্স নিয়ে কাজ করে সে এখন ল্যাবরেটরিতে কিছু ইঁদুরের মতো, এই যে দেখছেন ইঁদুরগুলো ঘুরে বেড়াচ্ছে, এই 2-4টে ইঁদুরের মধ্যে হি হ্যাজ রিভার্সড ব্লাইন্ডনেস। যাদের চোখের নার্ভ শুকিয়ে গেছিল, চোখে দেখতে পেত না, এই এপিজেনেটিক জিনিসটাকে রিপেয়ার করছে, মেরামত করে ব্লাইন্ডনেস ইজ বিং রিভার্সড। তাহলে এর পরের ধাপটা হলো যে সামগ্রিকভাবে আমাদের শরীরের যে ক্ষয় হচ্ছে, যে বার্ধক্য হচ্ছে, আমরা সেটাকে আটকাতে পারবো। এইজিং ক্যান বি রিভার্সড। কিভাবে রিভার্সালটা হবে? এটা হতে পারে আমরা ওই ভাইরাস, কোডেড ভাইরাস কিছু ভ্যাকসিনের মতো দিতে পারি। এটা হতে পারে আমরা কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিতে পারি।
হঠাৎ করে একটা কেমিক্যাল কম্পাউন্ড এখন দেখবেন তার নাম চারদিকে শোনা যায়, তার নাম হলো রেভেস্টারল। এ আবার কি জিনিস? এটা কোথায় পাওয়া যায় জানেন তো? যারা খুব আঙুর খান, গ্রেপ খান, গ্রেপসের মধ্যে পাওয়া যায়। এবং অনেকে খুব উত্তেজিত যে এই রেভেস্টারল ইউজ করলে এরও নাকি একটা এপিজেনেটিক এফেক্ট আছে আমাদের শরীরের মধ্যে এই ক্ষয়ক্ষতির ব্যাপারটাকে রুখে দিতে। এই ডেভিড সিনক্লেয়ার হার্ভার্ড এবং তার টিমের সঙ্গে তার অ্যাকচুয়ালি কিছু বছর আগে একজন জাপানি ভদ্রলোক, এই জাপানি ভদ্রলোক আবার একটা অদ্ভুত কাজ করেছিল। আপনার কম্পিউটার যখন মধ্যে মধ্যে ভাইরাস এফেক্টেড হয়ে যায়, আপনি কি করেন? আপনি মুছে দেন, আপনি ফরম্যাট করেন। এই ভদ্রলোক আবার একটা দুর্দান্ত কাজ করে বসে আছে। সে আমাদের চামড়ার থেকে কিছু সেল নিয়ে, চামড়ার সেল মানে কি? এই সেলগুলো প্রোগ্রামড হয়ে গেছে, তারা কেবল চামড়াই তৈরি করবে বলে, দে আর স্কিন সেল। এই সেলগুলোকে সে প্রোগ্রাম করে করে ফরম্যাট করে এগুলোকে অরিজিনাল, যেটাকে বলে স্টেম সেলে নিয়ে যাচ্ছে। স্টেম সেল মানে সেই অরিজিনাল সেল যেখান থেকে চামড়া হতে পারে, হার্ট হতে পারে, হাড় হতে পারে, ব্রেন হতে পারে, ব্লাড সেল হতে পারে। আমরা এতদিন ভাবতাম যে স্টেম সেল ধীরে ধীরে নিজেকে আত্মপ্রকাশ করবে বিভিন্ন স্পেশালাইজ সেল হিসেবে। এখন এই প্রথমবার স্পেশালাইজ সেলগুলোকে ব্যাক গিয়ারে নিয়ে যাওয়া হচ্ছে টু মেক স্টেম সেল। তার মানে চিন্তা করে দেখুন, এই রিসার্চ যখন ম্যাচিওর করবে তখন আপনি শরীরের একটা চামড়ার সেল থেকে হার্ট মাসেল তৈরি করতে পারবেন। তখন আপনি যে কোনো হাতের কাছে সেল পাবেন তাকে রিপ্রোগ্রাম করে লিউকিমিয়া পেশেন্টদের জন্য আপনি ব্লাড সেল তৈরি করতে পারবেন। যার হার্ট অ্যাটাক হয়ে মায়োকার্ডিয়াল সেল নষ্ট হয়ে গেছে সেইটা তৈরি করা যাবে। তাহলে এখন যে স্টেজে এই অ্যান্টি এজিং রিসার্চ এসে দাঁড়িয়েছে, তারা এক নম্বর বলছে ঝামেলাটা কোথায় আমরা বুঝতে পেরেছি এবং আমরা বিভিন্ন উপায় খুঁজছি। হ্যাঁ, যে প্রোগ্রামড ভাইরাসের মধ্যে দিয়ে কিছু কিছু কম্পাউন্ডের মধ্যে দিয়ে যাতে এক নম্বর আমরা এইজিংটা রুখতে পারি, এবং দু নম্বর হচ্ছে এই যে বয়স এবং বার্ধক্যের সঙ্গে সঙ্গে শরীরের নানান অসুখ বিসুখ সেইগুলোকে যাতে রিভার্স করা যায়। দিস আর ভেরি এক্সাইটিং টাইমস ইন মেডিসিন টুডে। সবাই খুব উত্তেজিত, দুশ্চিন্তা একটাই জায়গায়। এই দুশ্চিন্তা হলো যে আমরা আগেও এক সময় আমরা হার্টের স্টেম সেল রিসার্চ নিয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলাম। হার্ট মাসেল একবার নষ্ট হয়ে গেলে গ্রো করে না। স্টেম সেল নিয়ে প্রচুর কাজ হচ্ছিল যে ড্যামেজড হার্টের মধ্যে স্টেম সেল যদি ঢুকিয়ে দেওয়া যায় হার্ট মাসেলটা আবার তরতাজা হয়ে উঠবে। খুব একটা অগ্রগতি হয়নি। কেন হয়নি জানেন? কারণ এই রিসার্চটা একটা খুব আধখাঁচা স্তরে বিভিন্ন কোম্পানিরা এটাকে নিয়ে ছিনিমিনি করতে শুরু করলো। এইটার রিসার্চটা ম্যাচিওর হবার আগে অনেক রকম কমার্শিয়াল ইন্টারেস্ট ঢুকে পড়লো এবং এই খাবলা খাবলি ছিনিমিনিতে এই রিসার্চটা কিন্তু আরও একটা পাকাপোক্ত জায়গায় পৌঁছাতে পারলো না। সুতরাং আমাদের মধ্যে আশা যেই রকম আছে, আমাদের মধ্যে সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট যেরকম আছে, সেরকম আমাদের মাথার পিছনে একটা দুশ্চিন্তা আছে যে দিস ইজ ভেরি এক্সাইটিং গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ। কিন্তু আমাদের বুদ্ধি, আমাদের রিসার্চ, আমাদের অ্যাকাডেমিক এক্সারসাইজ আমাদের কমার্শিয়াল লোভের কাছে যদি মাথা নত করে, তাহলে কিন্তু আবার আমাদের হার্টের যেমন স্টেম সেল রিসার্চটা গুলিয়ে গেছিল, এটারও একটা গুলিয়ে যাবার সম্ভাবনা আছে। প্রার্থনা করি সেটা যেন না হয়। এই একজন অস্ট্রেলিয়ান এবং একজন জাপানিজের হাত ধরে যদি আমরা একটু বুদ্ধিটাকে, লোভটাকে সংবরণ করে আমাদের বুদ্ধি এবং আমাদের চিন্তন মনন ক্ষমতাকে ইম্পর্টেন্স দিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে একদিন হয়তো সেই রবীন্দ্রনাথের বলা কথাগুলো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। দেখা যাক আমাদের বুদ্ধি, আমাদের প্রজ্ঞা, আমাদের মেধা
এই এক বড়িতে আমাদের এই বার্ধক্য এইজিং সমস্যাটাকে কতটা সমাধান করতে পারে। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।